সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন, শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাবা যায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে? তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ? এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্ন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। ভাবা যায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে? তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ? এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে। কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দায়ী। আবার কেউ কেউ বলছেন বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনও হতে পারে। টার্গেট কে হয়েছে? কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে, মানে কি বলা হয়, যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করে যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে, তাদের আইডেন্টি এখনো জানা যায়নি। দর্শক, চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট। আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগ তো আছেই, আরো অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট। বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই। ভালোবাসার মানুষ যেমন আছেন, তাদেরকে সুযোগ পাইলে ওই পারে পাঠাই দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে। আপনার 8 ডিসেম্বর দিবাগত রাত 2:03 রাতের আধারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। যে ঘটনা কি, যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর। এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া। সেই ঐতিহাসিকভাবে খেলা হবে ডায়লগের প্রবর্তক শামীম ওসমানের, কিন্তু এটা একটা বড় এরিয়া। যদিও শামীম ওসমান তিনি এই মুহূর্তে নেই, আওয়ামী লীগও সেখানে ঘুমন্ত। তাহলে কাদের এত বড় সাহস হলো দিনে দুপুরে বা গভীর রাতে হামলা চালানো? তো এখানে বলা হয়েছে শুধু হামলা চালায়নি, সেখান থেকে তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আব্দুল্লাহ সরকারের নিকট। বলা হয়েছে যে গেল 27 নভেম্বর থেকে হঠাৎ করে সমন্বয়কদের উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে। 27 নভেম্বর ঘটনার শুরুয়াত হয়েছিল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘটনা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। এর পরের দিন আরেকটা ঘটনা ঘটছিল 28 নভেম্বর। হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। পরে আপনার এটা নিয়ে মামলা টামলা হয়েছে, 2 জন অলরেডি রিমান্ডে আছে। আমার মনে হয় যে সমন্বয়কদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা কাজ করছে, তাদেরকে মারতে পারলে অনেকেরই সুবিধা হবে, আবার অনেকেরই অসুবিধা হবে। যেমন যে কোনো সমন্বয়ক এরকম অদৃশ্য হামলায় বা গভীর রাতে বা মব জাস্টিস লেভেলের কোনো ঘটনায় যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায়, প্রথমে সোজা দোষটা যাবে, চোখ বন্ধ করে সবাই বলবে এটা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ করুক আর না করুক, যুবলীগ করুক আর না করুক, ছাত্রলীগের পোলাপাইন করুক আর না করুক, এটা চোখ বন্ধ করে সবাই বলে ফেলবে এই ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত। বাট আসলে কি শুধু আওয়ামী লীগে এই মুহূর্তে সমন্বয়কদের বিপরীত অবস্থান নিচ্ছে? না, এখানে নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারতের সাথে যে অস্থিতিশীল একটা অবস্থান আছে, সেখানে আমাদের সমন্বয়করা, আমাদের পলিটিশিয়ানরা যতটা শক্ত ভাষায় কথা না বলছেন, সার্জিস, হাসনাত বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে, ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জিস, হাসনাত বা নাহিদদের কিন্তু চিনেন। তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে, এটা আমরা মানতে পারি না। তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতেরও কোনো গুপ্তচর থাকতে পারে, রয়ের এজেন্ট থাকতে পারে, যে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটে দিতে পারলে পরিস্থিতি আরও আউলাই যাবে। আর সরকারেরও, যে সরকার ক্ষমতায় আছে, তারাও যথেষ্ট বিপাকে পড়বে। এক ঢিলে অনেকগুলো পাখি এখানে শিকার করা সম্ভব।
সো তাদের মুভমেন্টের সময় আমার মনে হয় যে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। ওই ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছে ভারত। তবে আলোচিত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা, কিন্তু তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অজ্ঞাত সূত্রের বরাতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। যদিও 5 আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ওই মতামত প্রতিবেদনে লেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোদী ইউনূসের ফোনালাপের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমনকি শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই। ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি, অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হাঁটার দূরত্বে রয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনিও এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা 1 মাস ধরেই দিল্লিতে আছেন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি এসে দেখা করতে পারবেন না। এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট। ছোট বোন শেখ রেহেনা সহ শেখ হাসিনা দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণের পর তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বিমান বাহিনী। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন শেখ হাসিনা, তবে সেই সুযোগ পাননি তিনি। এখন তারা দুজনেই দিল্লিতে আটকে গেছেন। মা ও খালাকে সাহায্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সরকারকে অনুরোধ করেননি বলেও দাবি করেছে নর্থ। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় আমদানির জন্য চীনের পর ভারতের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ। আবার ভারতের দিক থেকে দেশটির জন্য বাংলাদেশ অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্রে দেখা যাচ্ছে 2022-23 অর্থ বছরে ভারত থেকে প্রায় $950 কোটি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $213 কোটি সমমূল্যের পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বলছে বাংলাদেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প, সুতা আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল। এ খাতের ব্যবসায়ীরা অবশ্য বলছেন তাদের হাতে আছে বিকল্প উৎস, এতে বাড়বে না খরচ, শুধু দরকার নীতি সহায়তা। আমাদের থেকে ওনাদের সুতার দাম সস্তা বলে ওনারা চান, কিন্তু এটাও যদি আমরা খালি চোখে দেখি ব্যাপারটা তাই, কিন্তু আমরা যদি বলি না আমাদের সক্ষমতা আছে কিনা, 100% আমাদের সক্ষমতা আছে। মেজর ফেব্রিক্সটা এই দোকানটা আসে চায়না থেকে, আমাদের উজবেকিস্তানে সুতা পাওয়া যায়, বিকল্প সোর্সিং করতে খুব একটা অসুবিধা হবে না। চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে গেলে আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের কি হবে এমন সংখ্যা কাটাতে জার্মানি, মিশর, চীন, পাকিস্তান ও তুরস্কের দিকে হাঁটার চিন্তা করছে সরকার। এ খাতের ব্যবসায়ীরাও ছাড়তে চান ভারতমুখিতা। অনিয়ন ঢুকতেছে, আলুও ঢুকতেছে, যেগুলো পাঞ্জাব থেকে আসতেছে। ওদের ডলার দরকার, আমাদের বেসিক্যালি প্রোডাক্ট দরকার। ওরা আমাদের কাছে না বিক্রি করলে তো অন্য দেশেও বিক্রি করবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই, এক্ষেত্রে চীন একটি ভালো বিকল্প, তবে একক দেশের উপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতেই হবে। পশ্চিমবঙ্গ বা কলকাতার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য কিন্তু পুরোটাই বাংলাদেশের উপরে নির্ভর করে। জিও পলিটিক্যাল যারা পাওয়ার প্লে করে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং চায়না দুটোই কিন্তু ইনভলভ। হ্যাঁ, কাজে আমাদের একটু বুঝতে হবে যে এই দুটো দেশের প্রতি অতি নির্ভরশীলতায় যে কোনো সময় কিন্তু আমরা একটা সাপ্লাই শক তৈরি করতে পারে। অন্য মার্কেটেও যারা সাপ্লাই আছেন তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা, কিছু ব্যবসা বাণিজ্য হয়তো করা যেতে পারে এই পুরো জিনিসটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও তৈরি পোশাকের কাঁচামাল আমদানির বিকল্প উৎসগুলো নিশ্চিত করতে কৌশলগত বাণিজ্য নীতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।